ট্রাম্পের চীন সফর তাই শুধু কূটনৈতিক সফর নয়, এটা এক ধরনের বাস্তবতা মেনে নেওয়ার সফর, যেখানে একজন আমেরিকান প্রেসিডেন্টকে বুঝতে হচ্ছে শুধু দ্য আর্ট অফ ডিল দিয়ে পৃথিবী চালানো যায় না। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশেষ আয়োজন বিশ্ব আলোচনায় আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আতিক। বিশ্ব আলোচনার অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন তা কমেন্টে জানান। আমরা আপনার মতামত শুনতে চাই। চলুন তাহলে আজকের অনুষ্ঠান শুরু করি। দুনিয়ার ক্ষমতার পালাবদল কখনো ঘোষণা দিয়ে আসে না, সেটা ধরা পড়ে আচরণে, ভাষার ভেতরে, টেবিলের ওপারে বসা মানুষের চোখে। আর ঠিক সেই কারণেই ট্রাম্পের সাম্প্রতিক কথাগুলো এত অস্বস্তিকর শোনাচ্ছে। যে মানুষটা কয়েক বছর আগেও চীনের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধকে নিজের রাজনৈতিক ব্র্যান্ড বানিয়েছিল, সেই মানুষটাই আজ ফক্স নিউজে বসে বলছে শি জিনপিং নাকি তাকে ব্যক্তিগতভাবে সাহায্যের প্রস্তাব দিয়েছে। এই কথাটা স্বাভাবিক নয়, কারণ পরাশক্তিরা সাধারণত সাহায্য চায় না। তারা শর্ত দেয়, তারা চাপ সৃষ্টি করে, তারা দরজা খুলে দেয় না, দরজা বন্ধ করে দেয়। অথচ এখন মনে হচ্ছে দরজাটা খোলা রাখার প্রয়োজন আমেরিকারই বেশি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, ট্রাম্প চীনে পৌঁছেই শি জিনপিংকে ঘনিষ্ঠ বন্ধু বলার চেষ্টা করেছে। এটা কূটনীতি না, এটা পরিস্থিতি সামাল দেওয়ার ভাষা। কিন্তু বেইজিং সেই আবেগের খেলাই যায়নি। তারা সরাসরি তাইওয়ানকে রেড লাইন ঘোষণা করেছে। কথাটা শুনতে সাধারণ মনে হলেও এর ভেতরে ছিল এক ধরনের ঠান্ডা হুমকি। অর্থাৎ সম্পর্ক রাখতে চাইলে আমেরিকাকে নিজের অবস্থান বদলাতে হবে। চীন আর কাউকে খুশি করার জন্য নিজের সীমারেখা নরম করছে না। আর এখানেই সবচেয়ে বড় পরিবর্তনটা চোখে পড়ে। বহু বছর ধরে পশ্চিমা বিশ্ব একটা গল্প চালিয়েছে, চীন নাকি শুধু ক্যাচ আপ করছে, তারা নাকি এখন আমেরিকার পেছনে। কিন্তু যখন শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বলেন এখন আমেরিকাকেই চীনের পেছনে ছুটতে হচ্ছে, তখন সেটা শুধু একাডেমিক মন্তব্য থাকে না, সেটা হয়ে যায় ভূ রাজনৈতিক বাস্তবতার ঘোষণা। কারণ যুদ্ধ শুধু বন্দুক দিয়ে জেতা হয় না, প্রযুক্তি দিয়ে হয়, সাপ্লাই চেইন দিয়ে হয়, গবেষণা দিয়ে হয়, আর সবচেয়ে বড় কথা, সহ্য ক্ষমতা দিয়ে হয়। গত কয়েক বছরে চীন যেভাবে সেমিকন্ডাক্টর, এআই, ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং আর সামরিক প্রযুক্তিতে নিজেদের অবস্থান তৈরি করেছে, সেটা আমেরিকাকে বাধ্য করেছে নতুন হিসাব করতে। এই কারণেই ট্রাম্পের ভাষা বদলেছে, কারণ বাস্তবতা বদলেছে। ইরান যুদ্ধের রিপোর্টগুলো এই পরিবর্তনকে আরো নগ্নভাবে সামনে নিয়ে এসেছে। ৩৯ দিন ধরে হামলা চালানোর পরও যদি ইরানের ৭৫ থেকে ৮০% মিসাইল সক্ষমতা অক্ষত থাকে, তাহলে প্রশ্ন উঠবেই, এত বিশাল সামরিক শক্তি ব্যবহার করে আসলে কি অর্জন হলো? তার থেকেও বড় প্রশ্ন হলো, যদি ৩৩টি আন্ডারগ্রাউন্ড সিটির প্রায় ৩০টি কার্যকর থাকে, তাহলে কি আমেরিকা সত্যিই প্রতিপক্ষের সক্ষমতা বুঝতে পেরেছে? আরেকটা তথ্য আরও বেশি অস্বস্তিকর। রিপোর্ট বলছে এই যুদ্ধে আমেরিকার নিজেদের মিসাইল স্টকের প্রায় অর্ধেক ব্যবহার হয়ে গেছে। এই অংশটাই আসল, কারণ এখানে শুধু ইরানের শক্তি নয়, আমেরিকার সীমাবদ্ধতাও প্রকাশ পাচ্ছে। দীর্ঘ যুদ্ধের চাপ সহ্য করার ক্ষমতা আগের মতো আছে কিনা, সেটাই এখন প্রশ্ন। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, এই তথ্যগুলো কোনো ইরানি মিডিয়া প্রকাশ করেনি, করেছে ওয়াল স্ট্রিট জার্নাল, সিএনএন এর মতো আমেরিকান মিডিয়া। দুই মেরুর মিডিয়া একই সময়ে একই ধরনের বার্তা দিচ্ছে। এটা কাকতালীয় না। এর মানে আমেরিকার ভেতরেই এখন যুদ্ধের ফলাফল নিয়ে গভীর অস্বস্তি তৈরি হয়েছে। এক পক্ষ হয়তো নতুন হামলার জন্য জনমত তৈরি করতে চাইছে, আরেক পক্ষ হয়তো দেখাতে চাইছে ট্রাম্প প্রত্যাশিত ফল আনতে পারেন। কিন্তু দুই পক্ষের উদ্দেশ্য আলাদা হলেও এক জায়গায় তারা একমত, ইরানকে সহজে ভাঙা যায়নি। এই জায়গাটাতেই চীনের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ যুদ্ধের পুরো সময়ই চীন ছিল নীরব, কিন্তু নিষ্ক্রিয় না। হরমুজ প্রণালী দিয়ে টানা চীনা জাহাজ চলাচল করেছে, এবং আরও গুরুত্বপূর্ণ হলো সেগুলোকে থামানো হয়নি। প্রশ্নটা এখানেই, যদি আমেরিকা সত্যিই পুরো নিয়ন্ত্রণে হরমুজকে রাখত, তাহলে কেন এই ছাড়? উত্তরটা সম্ভবত অস্বস্তিকর, কারণ বিশ্ব এখন আর একমেরু কেন্দ্রিক নয়। আমেরিকা এখনো সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হতে পারে, কিন্তু অপ্রতিদ্বন্দ্বী রাষ্ট্র আর নয়। এই পার্থক্যটাই সবচেয়ে ভয়ঙ্কর। ট্রাম্পের চীন সফর তাই শুধু কূটনৈতিক সফর নয়, এটা এক ধরনের বাস্তবতা মেনে নেওয়ার সফর, যেখানে একজন আমেরিকান প্রেসিডেন্টকে বুঝতে হচ্ছে শুধু দ্য আর্ট অফ ডিল দিয়ে পৃথিবী চালানো যায় না। কারণ ভূ রাজনীতি ব্যবসার মতো কাজ করে না,
এখানে প্রতিপক্ষ কখনো পুরোপুরি হার মানে না, তারা অপেক্ষা করে, সময় নেয়, শক্তি জমায়, তারপর একদিন টেবিলের অবস্থান বদলে দেয়। আর এখন মনে হচ্ছে সেই টেবিলটাই ধীরে ধীরে ঘুরে যাচ্ছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এই পরিবর্তনটা কোনো বিশাল বিস্ফোরণের মাধ্যমে আসছে না, আসছে ছোট ছোট সংকেত দিয়ে। ভাষা বদলাচ্ছে, অবস্থান বদলাচ্ছে, আত্মবিশ্বাস বদলাচ্ছে। আর ইতিহাসে ক্ষমতার ভারসাম্য বদলানোর আগে সবসময় এমনটিই হয়। সমস্যা হলো বেশিরভাগ মানুষ সেটা বুঝতে পারে তখনই যখন পরিবর্তনটা ইতিমধ্যে ঘটে গেছে। এদিকে আরো মজার খবর বেরিয়েছে। ট্রাম্পের জামাতা নাকি উপসাগরীয় রাজাদের সাথে প্রতারণা করেছেন। তিনি তাদের টাকা নিয়েছেন এবং ইরান যুদ্ধে তাদের বলির পাঠা বানিয়েছেন। ব্লুমবার্গের খবর অনুযায়ী সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের উপর ক্ষুব্ধ হয়েছে। কেন? তিনি তাদের টাকা নিয়েছেন, কিন্তু হোয়াইট হাউসের রাজনীতিতে তাদের কোনো অর্থপূর্ণ মতামত দেওয়ার সুযোগ দেন। চমৎকার অর্থ প্রদানের বিনিময়ে সুবিধা আদায়। কুশনার দ্বৈত ভূমিকা পালন করেছে। ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য বিষয়ক শান্তি স্থাপনকারী এবং অ্যাফিনিটি পার্টনার এর প্রতিষ্ঠাতা, যা একটি ব্যক্তিগত বিনিয়োগ সংস্থা এবং উপসাগরীয় রাজপরিবারগুলোর অর্থ পরিচালনা করে। অ্যাফিনিটি হল ডেলাওয়ার ভিত্তিক একটি এলএলসি, যা 2021 সালে প্রতিষ্ঠিত হয় এবং ফ্লোরিডায় এর কার্যালয় রয়েছে। কোম্পানিটির একমাত্র মালিক কুশনার। 2022 সাল থেকে অ্যাফিনিটি সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড PIF থেকে অর্থ শোষণ করে আসছে। সরকারি তথ্য অনুযায়ী 2025 সালে সংস্থাটি 6 জন গ্রাহকের অধীনে $6.2 বিলিয়ন সম্পদ ছিল। মূলধন প্রায় পুরোটাই, মানে প্রায় 99% আসে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরের বিনিয়োগকারীদের কাছ থেকে। আর এর প্রধান গ্রাহক হলো সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত। ট্রাম্প ওভাল অফিসে ফিরে আসার পর থেকে অ্যাফিনিটি পার্টনার্স দ্রুত প্রসারিত হয়েছে। 2025 সালে $6.2 বিলিয়ন, 2024 সালে $4.8 বিলিয়ন, 2023 সালে $3 বিলিয়ন। এছাড়াও কুশনারের সংস্থা উপসাগরীয় রাজ্যগুলো থেকে তাদের অর্থ বিনিয়োগের জন্য বার্ষিক কয়েক কোটি ডলার ফি পায়, প্রধানত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলে। এই ব্যবস্থাটি একটি চিরায়ত পে টু প্লে, অর্থাৎ অর্থের বিনিময় সুবিধা। পরিকল্পনার সমস্ত বৈশিষ্ট্য এখানে রয়েছে। উপসাগরীয় রাজতন্ত্রগুলো মার্কিন প্রেসিডেন্টের সান্নিধ্য এবং ওয়াশিংটনের মধ্যপ্রাচ্য নীতির উপর প্রভাব বিস্তারের জন্য ট্রাম্পের জামাইকে অর্থ প্রদান করে। কিন্তু কুশনার প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি। সমস্যা হলো হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য নীতি উপসাগরীয় দেশগুলোর জন্য হিতে বিপরীত হয়েছে। ব্লুমবার্গের মতে ইরান যুদ্ধ প্রথম দিন থেকেই উপসাগরীয় রাজ্যগুলোর স্বার্থের বিরুদ্ধে ছিল। যুক্তরাষ্ট্র তাদের রক্ষা করেনি এবং এখনও হরমুজ প্রণালী সংকট সমাধান করতে পারছে না, যা উপসাগরীয় দেশগুলো অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। জ্যারেড কুশনার একজন শান্তি স্থাপনকারী বা ট্রাম্পের আত্মীয় হিসেবে কিছুই করেন। ইসরায়েলের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্কের কারণে কেউ কেউ সন্দেহ করতে পারেন যে তিনি এবং নেতানিয়াহু উপসাগরীয় অর্থনীতিকে, দুর্দশাকে, রাজতন্ত্রগুলোকে আরও অনুগত করার একটি উপায় হিসাবে দেখছেন। সৌদি আরব এখন আরব রাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি শান্তি চুক্তি বিবেচনা করছে বলে জানা গেছে। তেহরানকে হঠাৎ করেই অনেক বেশি নির্ভরশীল বলে মনে করছে দেশটি। এত সব কিছুর পর এখন আমাদের দেখার পালা কোন দিকে যাচ্ছে বিশ্বের দৃশ্যপট। আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী খবর মিস না হয়। দেখা হবে পরের বুলেটিনে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। খুদা হাফেজ।